আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এস এম শামসুজ্জামান এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল লন্ডন রয়্যাল কলেজ এমডি পেডিয়াট্রিক কার্ডিওলজি অন ইন কোর্স বিএসএমইউ। তো আপনার আজকে হচ্ছে আমরা একটা ভিডিও করতেছি বা আমার পেজ আছে বা চ্যানেল আছে, এটা অনেকেই জানে। তো এটার উদ্দেশ্য হচ্ছে এটা গণ সচেতনামূলক পোস্ট বা ভিডিও। সেটা হচ্ছে যে অনেক বাচ্চা দেখা যায় যে কথা বলতে পারছে না, বয়স 2 বছর বা 3 বছর হয়ে যাচ্ছে, অনেক সময় 4-5 বছরও হয়ে যায়। তো এই কথা না বলার পিছনে অনেকগুলো কারণ আছে। তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যদি কানে যদি না শোনে, হ্যাঁ, তো যখন বাচ্চার বয়স, আমি বলে থাকি যে কথা বলার মানে সর্বোচ্চ সময়সীমা কতটুকু, যদি এটা বলা হয় তাহলে হচ্ছে 2 বছর। মানে একটা বাচ্চা কথা বলা পর্যন্ত সর্বোচ্চ 2 বছর পর্যন্ত ওয়েট করতে পারি। হ্যাঁ, এর আগে আমি একটা ভিডিওতে আমি একটা শুক্রবার একটা পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে যে বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, হ্যাঁ, সেটাকে 4টা মেইন পয়েন্টে ভাগ করা আছে। গ্রস মোটর মানে যে হাঁটা চলাফেরা করা, খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, এটা গ্রস মোটর। আর হচ্ছে ফাইন মোটর, যেমন কোনো কিছু লিখা বা আঁকানো, হ্যাঁ। আর একটা হচ্ছে স্পিচ অ্যান্ড হেয়ারিং, যে অর্থাৎ সে কথা বলবে, শুনবে। আর একটা হচ্ছে সোশ্যাল, মানে সে কারোর সাথে খেলাধুলা করতে পারবে, মিশতে পারবে, সে চিন্তা ভাবনা করতে পারবে। এই 4টার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিচ অ্যান্ড হিয়ারিং, অর্থাৎ কথা বলা এবং শোনা। তো এই কথা বলা এবং শোনা ইউজুয়ালি বাচ্চারা যখন 9 মাস বয়স থাকে তখনই সে অল্প অল্প করে কথা বলার চেষ্টা করে বা কথা বলে। যেমন বা বা মা হয়তো বলতে পারে বা পারে না। তখন 12 মাস বয়স হয়, 1 বছর, তখন বাবা, মা, নানা, মামা, মানে 2 সিলেবল, মানে বাবা, মা, হ্যাঁ, না না, এরকম 2টা কথা বলতে পারে 1 বছর বয়সে। 15 মাস বয়সে ইউজুয়ালি মানে সে একটু একটু করে কথা বলে, যেমন একটা করে শব্দ, আম, জাম, এগুলো বলতে পারে বা বলার চেষ্টা করে। 18 মাস বয়সে অনেক সময় একটা বাচ্চা একটা সেন্টেন্স বলে, আমি ভাত খাবো বা আম খেতে মজা। এবং 2 বছর বয়সে মোটামুটি সে কথা বলতে পারে। তো কথা বলতে অনেক সময় এটা নর্মাল, অনেক সময় 2-3 মাস অনেকের বাচ্চা দেরি হতে পারে, সেটা অনেক সময় স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু যখন একটা বাচ্চার বয়স 18 মাস পার হয়ে যাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না, তখন সামথিং রং, কোনো কিছু অবশ্যই সমস্যা আছে, সেটা চিন্তা করতে হবে। মানে 2 বছর পার হয়ে গেলে আর কোনো কথা নেই, এটার জন্য ইভালুয়েশন লাগবে, হরমোন বা তার হচ্ছে হেয়ারিং লস বা হেয়ারিং অ্যাসেসমেন্ট, অর্থাৎ তার কানে কোনো শোনার কোনো সমস্যা আছে কিনা এটা। আর একটা বিষয় হচ্ছে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ যে আমরা মোবাইল ফোন বাচ্চাদের দিয়ে থাকি বা টিভির সামনে বসায় রাখি, অথবা বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় মোবাইলে একটা কোনো কিছু ছেড়ে দিই না, এটা করা যাবে না। তো বাচ্চাদের ক্ষেত্রে যে যদি কান্না করে, না খেতে চায়, তো তার কাছে বসে ছড়া, কবিতা, সূরা এগুলো শোনাতে হবে, তো মুখে কথা বলতে হবে, ইন্টারাকশন। মোবাইলে কোনো কিছু ভয়েস বাচ্চাকে না শোনানো, বা টিভি বা মোবাইল ফোন গান শোনানো না শোনানো ভালো, এতে বাচ্চার ডেভেলপমেন্টটা ডিলে হয়। আর একটা কথা বলা হয় যে সব বাচ্চার সাথে যদি মেলামেশা করতে হয় বাচ্চাদেরকে, এটা ডেভেলপমেন্ট, স্পিচ মানে হেল্প, সব বিষয়ে ডেভেলপমেন্টে হেল্প করে। এটা কমন, এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেকেই পেয়ে থাকি। একই রকম ভাবে আপনি যখন আমার কাছে আসলেন, তাই না, তখন বলেছিলেন যে আপনার বয়স বাচ্চার সাথে 3 বছর, কিন্তু কথা বলতে পারছিল না। তখন ফার্স্ট আমার অ্যাসেসমেন্ট ছিল হয়তো এরকম হতে পারে যে বাচ্চাটার এখন যেটা কমনলি পাওয়া যায়, করোনার পর থেকে বা করোনার সময় থেকে খেলাধুলা বাচ্চাদের বন্ধ হয়ে গেছে। এখন অন্য কারণে, যেহেতু আমরা ঢাকাতে থাকি, একক পরিবার, তো ধারণা ছিল যে হয়তো বাচ্চা তার মানে কোনো হয়তো সে বেশি মোবাইল ইউজ করছে বা টেলিভিশন দেখছে, কোনো কারণে এরকম সমস্যা হতে পারে। এই কারণে আমি প্রথমে আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র, আমি একটা বলে রাখি যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু বিকাশ কেন্দ্র আছে, হ্যাঁ, মেডিকেল কলেজ হসপিটালগুলোতে। যখন বাচ্চা হাঁটতে না পারে, অথবা দাঁড়াতে না পারে, অথবা কথা বলতে না পারে, যে কোনো একটা সমস্যা থেকে, তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে শিশু বিকাশ কেন্দ্রে আমরা বাচ্চাটাকে রেফার করব, তাহলে ওরা ওইখান থেকে অ্যাসেসমেন্ট হবে। সেই কাজটা আমি করেছিলাম, তাই না। তো এখন হচ্ছে ওনার বাচ্চাটা বয়স 3 বছর, 3 বছর পরে যে মানে কথা বলতে পারছে না, এটার এই যে অনেকগুলো আজকে আমাকে রিপোর্ট নিয়ে আসছেন, এই যে এখানে অনেকগুলো রিপোর্ট আসছে। আমি বিএসসি, ওনারা ঢাকা মেডিকেল কলেজ, তারপরে আলটিমেটলি বিএসসি মিমোতে গিয়েছেন, ওনারা এই যে হিয়ারিং অ্যাসেসমেন্ট করেছেন।
পরে বায়োল্যাটারাল প্রোফাউন্ড হেয়ারিং লস, অর্থাৎ দুই কানে এই যে রাইট ইয়ার প্রোফাউন্ড হেয়ার লস, লেফট ইয়ার প্রোফাউন্ড হেয়ার লস, অর্থাৎ দুই কানে সে কিছুই শুনতে পারে না। আর অন্যান্য হরমোন পরীক্ষাগুলো তার হচ্ছে নর্মাল এসেছে। তো সবগুলোই টেস্ট করা হয়েছে, হরমোনাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, না কানে শুনতে কোনো সমস্যা হচ্ছে নাকি অন্য কোনো কারণে, সবই পরীক্ষা করা হয়েছে। তার ভিতরে কানে সে শুনতে পারে না। এই কানে না শোনার কারণটাও আলটিমেটলি পরীক্ষা করা হয়েছে। যে দেখা যায় যে অনেক সময় জন্মগতভাবে বা যখন পেটে বাচ্চা থাকে সেই সময় যদি কোনো ইনফেকশন হয়, যেমন রুবেলা ইনফেকশন অথবা সাইটোমেগালো ভাইরাল ইনফেকশন, যদি এরকম হয় তাহলে কিন্তু বাচ্চাদের হিয়ারিং লস হয় অথবা চোখে দেখতে সমস্যা হয়, ক্যাটারাক্ট অনেক সময় স্থানীয় পরে এরকম দেখতে পারি। তো ওনার এই পরীক্ষাগুলোতেও আসছে আলটিমেটলি যে এখানে আইজিজি ফর সিএমবি ভাইরাস এবং আইজিজি ফর রুবেলা ভাইরাস পজিটিভ আসছে। হয়তো তার এরকম ইনফেকশন একটা হওয়ার একটা সম্ভাবনা আছে, হতেও পারে। তো এখান থেকে আমরা দুটো বিষয়কে গুরুত্ব দেব। এক নম্বর হচ্ছে যে বাচ্চারা যখন 18 মাস বা 15 মাস পার হয়ে যাচ্ছে, কথা বলছে না, তখন আমি এটাকে খুব গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে অবশ্যই একজন পিডিয়াট্রিশিয়ানের শরণাপন্ন হব বা শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে যাবো, এটা এক। দুই নম্বর হচ্ছে যে যখন কোনো বাচ্চাটার যখন কোনো গর্ভবতী মায়েরা যখন কোনো জ্বর থাকে কোনো সময় বা অন্য কোনো সমস্যা হয়, যদি এরকম গর্ভাবস্থায় যদি আগেই যদি পানি ভেঙে যায় বাংলাতে যেটাকে বলা হয়, বা ইনফেকশন হয় অথবা অন্য কোনো কারণে যে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে যাতে প্রপারলি ট্রিটমেন্ট হয়, অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার জন্য কোনো অঙ্গহানি না হয়। আর আপনি একটু তাহলে বলেন মানে কিভাবে বাচ্চাটা যে কতদিন বয়সে কথা বললো না, বা কার কাছে আমার আগে আসার আগে কারোর কাছে গেছিলেন কিনা, বা কি হলো একটু সংক্ষিপ্ত বলেন, বা আপনার ফিলিংসটা কি, অনুভূতিটা কি? আপনি আসার আগে আমরা পিজিতে একবার গেছিলাম, সেখানে দেখেছি। দেখানোর পরে আমরা তখন বয়স কত ছিল? তখন বয়স ছিল আপনার 2 বছরের কম হবে। আচ্ছা। তখন দেখেছি, দেখানোর পরে ওনারা বলছে যে হাঁটতে পারে না, সমস্যা, হাঁটতে পারে না। ওনারা বলছিল যে উনি পরীক্ষা টিক্ষা করে উনি বলছে যে জুতা দিছিল, জুতা। আচ্ছা, আচ্ছা। জুতা কিনে পরাও। আমি ফুট ছিল, পাটা একটু বাঁকা ছিল, পাটা ওনারা বলছিল বাঁকা ছিল, কিন্তু আচ্ছা। পরে লাস্টে আমি বললাম কি যে বাচ্চার মায়ের যে জুতা প্রয়োজন নাই, দেখে আল্লাহ পাক কি করে। আচ্ছা। এবারে কিছুদিন পরে এমনি হাঁটা শুরু করে দিয়েছে, জুতার পরানো লাগে না। এরপরে যে কথা বলেন, আমরা অত একটা গুরুত্ব দিই নাই। যে কয়েকজনের সাথে কথা বলে আমাদের সাথে পরামর্শ করেছে, ওনারা বলছে যে অনেক বাচ্চা দেরি করে কথা বলে। আমাদের এক আত্মীয় স্বজনের ভিতরে আমার বড় ভাইরা সে 7 বছর বয়সে বা আরো বেশি বয়সে কথা বলছে। 7 বছর? 7 বছর পরে কথা বলছে। তারপরে এখানে আমাদের এই যে ইকরাম মাদ্রাসার আপনার যে বিয়ে আছে হাবিবুর রহমান সামদানি সাহেব হুজুর, হ্যাঁ বাইক নেওয়া 7 বছর পরে কথা বলছে। হুজুরের সাথে পরামর্শ করলাম, কারণ হুজুরে বললো কি যে কোনো সমস্যা নেই, বাচ্চারা আমার ভাইকে 7 বছর কথা বলছে, আপনার মেয়ে তো চালাক, সে 7 বছর পরে কথা বলবে, দেরি করবে, আমি টেনশন করি না। সেজন্য আমি আর চিন্তা করি না, আল্লাহ ভরসা, আল্লাহই এটা হেফাজত করবে। এই জন্য আমরা একটু অপেক্ষা করলাম, করতে করতে চিন্তা করলাম। পরে লাস্টে স্যার আপনার সাথে আমি যোগাযোগ করলাম যে স্যার তো কি করা যায়, তো এরকম এই সব কখন আপনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি একটু ঢাকা শিশু বিকাশে দেখান, ঢাকা মেডিকেল শিশু বিকাশে আমি দেখাইলাম। ওখান থেকে ওনারা দেখে বললো যে ওর মনে হয় সম্ভবত কানের প্রবলেম হতে পারে, আমরা এটা আর কি ইয়ে করছি। পরে লাস্ট ওনাকে পরীক্ষা দিলে, পরীক্ষা করে ওনারা বলছেন কানে সমস্যা। পরে লাস্ট আমি ওনাদের বললাম যে এখানে কি করি, এখানে কি চিকিৎসা নাই ঢাকা মেডিকেল কলেজে? ওনারা বললো যে ডাক্তার ম্যাডাম বললো যে না, আপনি পিজিতে যান, পিজিতে সবচেয়ে চিকিৎসাটা ভালো হবে, ওখানে সব কিছু ভালো হয়। এই জন্য আবার পিজিতে গেলাম। পিজিতে গিয়া আপনার নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইলাম। দেখানোর পরে ওনাকে ওই রিপোর্টটা দিলাম। রিপোর্টটা উনি আজকে বলছেন যে আপনি আবার রিপোর্ট করেন। অনেকগুলো রিপোর্ট দেখে দিল। আমি ওই কান পরীক্ষার আমাদের ওখানে গেলাম, কেবিন বলে পরীক্ষা করলাম। প্রথম দিন পারলাম না, প্রথম দিন ধরে কান পরীক্ষার জন্য শোয়াইলাম, কানে মেশিন দেওয়ার সাথে সাথে উঠে গেছে মেশিন। আচ্ছা আচ্ছা। উঠে গেছে। পরে লাস্টে পরের দিন ওই যে ইগুলো লাগাইছে কানে, এখানে মাথা কপালে। তারপর ও ম্যাডাম বললো কি যেটা আপনি ওই রাখেন, মানে তো সামনে একটা সেল আছে ওইভাবে রাখেন, তো আগামীকাল আসেন। 15 দিন আবার গেলাম, যাওয়ার পরে আমার দেখলো কি একটা জেল বের হয়ে গেছে, আর হইল না ওইটা। এরপরে বলে যে এটা আগামীকাল, এটা আর এখন ইয়া করা যাবে না, করলে এটা চামড়া উঠে যাবে কানে এখানে। 1 সপ্তাহ পরে, পরের সপ্তাহে আবার দিল, তাই করাইলাম। এটা করে এবার লাস্টে আমাকে বললো হচ্ছে সিভিলের 5 তলায় যান, ওখানে কান গলা ডাক্তার দেখালাম। ম্যাডামও গেল, দেখার পরে বলছে যে ওরা একেবারে কানে সমস্যা, ওরা যদি এখানে অপারেশন করান তাহলে আমরা কিছু সাজেশন দিতে পারি।
ম্যাডাম বললো যে বাইরে যদি করে তো অনেক কস্টিং খরচা আছে, প্রায় 10 লাখের বেশি খরচা হয়ে যাবে। কিন্তু ম্যাডাম আমি তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? তাহলে আপনি কি এখানে আমাদের সাহায্য তারা যদি করে তাহলে সাহায্য নিতে চান, তাহলে আমি যেভাবে বলি সেভাবে শুনেন। তাহলে বলেন ম্যাডাম। তাহলে উনি একটা কাগজ দিল, এই যে সাথে কাগজ দিল, কাগজটা দিয়া আমাকে বললো যে আপনি এটা দিল, দেওয়ার পরে বললো যে আপনি রিপোর্টগুলো করান। পরে আসলে বিভিন্ন রিপোর্ট ঘুরে প্রায় 1.5-2 মাস বসে রিপোর্টগুলো করাইছে। মাঝে মাঝে পিডিতে আপনার সাথে দেখা হয়েছিল, তাই না? দেখা হয়েছিল, কিন্তু ঘুরে ঘুরে করাইছি, কিন্তু করাইলো মানে রিপোর্টগুলো ভালোই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছে মানে জনসাধারণ প্রতি আপনার কি মানে হচ্ছে অ্যাডভাইস থাকবে? আপনার সাথে কিন্তু আমার আগে কখনো বলি নাই, আজকে হুট করে আপনার বলা যায় যে মানে একটা সবার সচেতনমূলক করছি। মানে আপনি সাধারণ জনগণের জন্য আপনার কি মানে এই যে আমার এই ভিডিওটা অনেকে 10 মিনিট খরচ করে দেখবে, তো আলটিমেটলি মানে তাদের প্রতি কি আপনার একটা অ্যাডভাইস থাকবে? একবার চলে তারা যদি আপনার ভিডিওটা দেখে তারা এই কিছু দিক নির্দেশনা পাবে যে আসলে এটা কখন কোন সময় বাচ্চাদের পরামর্শ নেওয়া দরকার, কোন ডাক্তার দেখানো দরকার, পরামর্শ ভিত্তিক যদি তারা নেয়, অতি তাড়াতাড়ি যদি বাচ্চা চিকিৎসা সেবা নেয়, তাহলে আমার মনে হয় তাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে। আলটিমেটলি আপনার বাচ্চাটার কিন্তু সমাধান ইনশাআল্লাহ হবে, তাই না? এটা হচ্ছে ককলিয়ার ট্রান্সপ্লান্টেশন, মোস্ট প্রবাবলি আমি যদি কথা বলে দেখি নাই, ট্রান্সপ্লান্টেশন হবে এবং বাচ্চাটা ইনশাআল্লাহ কানে শুনতে পারবে, এবং শুনতে পারলে মানে এখন যেহেতু বয়স 3 বছর পার হয়ে গেছে, আমরা আশাবাদী এখনো ইনশাআল্লাহ সে কথা বলতে আবার নতুন করে শিখবে। ম্যাডাম বলছে যেটা ওনার অপারেশন করলে এর ভিতর আমরা একটা মেশিন সেট করে দেব, আর কানে একটা মেশিন দেব, যে এইটার দাম অনেক কস্টিং খরচা, যেটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা এটা সরকারিভাবে সিস্টেম করে। এরকম প্রত্যেকটা অসুখী, হ্যাঁ, যাদের জন্ম হতে হাতের ছিদ্র থাকে, এরকম মানে যারা পেশেন্ট গরিব থাকে, তাদেরকে ডিভাইসটা সম্পূর্ণ ফ্রি, অপারেশন করার সম্পূর্ণ ফ্রি করা হয়, বা ক্যাথ ল্যাব স্মল ডিভাইসগুলো এটাও কিন্তু ফ্রি করানো হচ্ছে। ককলিয়ার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আসলে আপনারা হেল্প পাবেন। অর্থাৎ আমার সবার একটা আজকে সামারি হচ্ছে, কোনো একটা বিষয়কে ছোট করে দেখার দরকার নাই, এটা 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনারা যখনই বাচ্চা রিলেটেড কোনো সমস্যা ফেস করবেন, তখনই আপনারা অবশ্যই একজন পিডিয়াট্রিশিয়ান অর্থাৎ শিশু বিশেষজ্ঞ ডক্টরকে দেখাবেন। ইভেন যদি আমার যে পেজটাতে আমি যে কথা বলছি সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে যে স্যার এই জন্য এই অ্যাডভাইসটা কি হবে। 3 নাম্বার হচ্ছে যে আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা অসুখেরই আল্লাহ তাআলা সমাধান দিয়েছে। আপনার বেবিটা দেরিতে হলেও কিন্তু ইনশাআল্লাহ সমাধান হবে, তাই না? আমার কাছে আসছেন, আল্লাহ তাআলা একটা উসিলা করে দিয়েছে, আলটিমেটলি সমাধান কিন্তু হচ্ছে বা হওয়ার পথেও আছে। যদি একটু সময়টা পার হয়ে গেছে, সময় হয়েছে, কিন্তু সমাধান হবে। এর কোনো নিরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা অসুখ দিয়েছেন এবং প্রত্যেকটা অসুখের সুস্থতা আছে এবং সমাধানও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন কারো কোনো সমস্যা আছে কিনা, বা এরপরে আপনারা কি বিষয় জানতে চান। আসসালামু আলাইকুম।